বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি 2026। আমাদের লিখিত ব্যাচের দণ্ডবিধির সপ্তম ক্লাস। এবং গতদিন আমরা আমাদের যে সাজেশনের 4 নাম্বার প্রশ্ন, 4-এর যে এ, এটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। এবং 4-এর এতে ছিল হচ্ছে যে অ্যাবেটমেন্ট, অপরাধে সহায়তা, প্ররোচনা বা অপসহায়তা বলতে কি বুঝেন, দণ্ডবিধি 1860 অনুযায়ী অপসহায়তা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। তো এটা আমরা কতদিন শুরু করেছিলাম। তো সর্বপ্রথম আমাদের জানা দরকার যে অপসহায়তা কি। গতদিনের পড়া একটু রিভিউ করি, তারপর আজকের ধারাগুলো পড়া শুরু করব। অপসহায়তা হলো যে যখন একজন ব্যক্তি, এক বা একাধিক ব্যক্তি, সর্বনিম্ন একজন, একাধিক ব্যক্তি হতে পারে, অন্য কোনো ব্যক্তিকে কোনো অপরাধ করতে প্ররোচনা দেয়, ক- একসাথে ষড়যন্ত্র করে বা ইচ্ছা করে কোনো কাজ করে বা করা থেকে বিরত থাকে, তাহলে এটাকে বলা হয় অপসহায়তা। এই অপসহায়তার সংজ্ঞা দেওয়া হয়েছে 107 ধারায়। আর অপসহায়তা যিনি করেন, মানে অ্যাবেটমেন্ট যিনি করেন, তাকে বলে অপসহায়তাকারী বা প্ররোচনাকারী, অ্যাবেইটর। এটা আছে 108 ধারা। এবং 108-এ অপসহায়তার কিছু মৌলিক নিয়ম বলছে যে অপসহায়তা একটি স্বতন্ত্র অপরাধ। তারপরে আহ, অপসহায়তার ফলে কাজটা সংগঠিত হোক বা না হোক, অপসহায়তাকারী অবশ্যই দায়ী হবে, শাস্তি পাবে। তারপরে যাকে প্ররোচনা বা অপসহায়তা করা হলো, সে যদি ওই কাজটা করতে অস্বীকারও করে, তবুও অপসহায়তাকারী দায়ী হবে। যাকে অপসহায়তা বা প্ররোচনা দেওয়া হলো, আহ, সে যদি যেটা করতে বলা হয়েছিল করছে আর একটা, অথবা সে যদি ওই অপসহায়তা সম্পর্কে তার যদি মানে কোনো ধারণা না থাকে, দেখা গেলো সে পাগল শিশু, অথবা তার করার যোগ্যতা থাক বা না থাক, তবুও কিন্তু প্ররোচনাকারী বা অপসহায়তাকারী শাস্তি পাবে। এখন এই অপসহায়তার বাংলাদেশে বসে, যদি বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্রে বাংলাদেশে বসে যদি সে প্ররোচনা দেয় বা অপসহায়তা করে, তাহলে তাকেও বাংলাদেশে বিচার করা যাবে। এটা বলছে 108 ক। এখন প্ররোচনা বা অপসহায়তার যে শাস্তি, এই শাস্তি আলোচনা করেছে 109 থেকে 120 ধারা পর্যন্ত। 109 থেকে 120 ধারার যে শাস্তি, এই শাস্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে প্ররোচনার ফলে যদি অপরাধ সংগঠিত হয়, তাহলে শাস্তি 109 থেকে 114 পর্যন্ত। আর প্ররোচনা বা অপসহায়তা করা হয়েছে কিন্তু অপরাধটি সংগঠিত হয়নি, তাহলে শাস্তি আছে আপনার 115 থেকে 120। তো গতদিন আমরা মোটামুটি 109 থেকে 114 পর্যন্ত পড়েছিলাম। এটা আবারও একটু রিভিউ করি, দেখেন, মনে করাই দিই যে প্ররোচনা দিয়েছে এবং সেই প্ররোচনার জন্য অপরাধ অবশ্যই সংগঠিত হয়েছে প্ররোচনা অনুসারে, এবং ওই প্ররোচনা অনুসারে যে শাস্তি দিয়ে মানে সে অপরাধ সংগঠিত হয়েছে, ওই প্ররোচনার শাস্তি দণ্ডবিধিতে আলাদাভাবে উল্লেখ করা হয় নাই। তাহলে 109 ধারা অনুসারে ওই অপরাধেরও যে সাজা, প্ররোচনারও সেই সাজা। সো 109-এর অর্থ হলো যে প্ররোচনা দেওয়ার ফলে অবশ্যই অপরাধটা সংগঠিত হয়েছে। 109-এর সাথে যোগসূত্র আছে, আমরা মিলিয়ে পড়েছিলাম 114। 114-তে পড়েছিলাম যে প্ররোচনা দিয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু প্ররোচনাকারী স্বয়ং যদি ঘটনাস্থলে উপস্থিত থাকে, স্বয়ং যদি ঘটনাস্থলে উপস্থিত থাকে, তাহলে আসবে 114। আর প্ররোচনা দিছে, অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু প্ররোচনায় ঘটনাস্থলে উপস্থিত ছিল না, সে অন্য কোথাও ছিল, সেই ক্ষেত্রে দায়ী করার জন্য আসবে 109। আর প্ররোচনা দিছে এক কাজের জন্য, কিন্তু অপরাধ হয়েছে আর একটা, সেই ক্ষেত্রে শাস্তি পাবে 110, 111, 112, 113। তো এর মধ্যে গতদিন আমরা জোড়ায় জোড়ায় পড়েছিলাম 110 আর 112 একসাথে পড়েছিলাম, 111 আর 113 একসাথে পড়েছিলাম। 110-এ কি আছে? 110-এ আছে যে যে কাজের জন্য প্ররোচনা দিছে, প্ররোচনাকারী প্ররোচনাকারী ব্যক্তি যদি একই ধরনের ওর চেয়ে গুরুতর একটা সংগঠিত করে, তাহলে প্ররোচনাকারী আহ যে কাজের জন্য প্ররোচনা দিছে, অপরাধী যদি ওই একই ধরনের গুরুতর একটা সংগঠিত করে, তাহলে প্ররোচনাকারী ওই গুরুতরটার প্ররোচনাকারী হিসেবে দণ্ডিত হবে। একজন লোক বলছিল তুমি ওকে এক থাপ্পড় দাও, থাপ্পড় এমন থাপ্পড় দিছে যে কানের পর্দা ফেটে গিয়ে গুরুতর আঘাত হয়ে গেছে, তাহলে গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবে সে দায়ী হবে। এটা হচ্ছে 110। 112-তে বলেছে যে যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে, সেই কাজ করতে গেলে যদি আরো একটা অপরাধ করতে হয়, নাহলে ওই প্ররোচনার কাজটা করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে প্ররোচনাকারী ওই যেটা আরো করেছে ওটার প্ররোচনাকারী হিসেবেও দায়ী হবে, ওটার প্ররোচনাকারী হিসেবেও দায়ী হবে। এটা হচ্ছে
12। ওই যে একজনে বলছিলেন যে তার বাসা থেকে চেক বই নিয়ে আসো, চেক বই আনতে গেলে তো সে বাধা দিবে, এটাই স্বাভাবিক। তাহলে বাধা তাকে যদি আপনি আঘাত করেন প্লাস চেক বই আনেন, আপনি দুইটার প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবেন। এরপরে আমরা 111 এবং 113 এই দুইটা আমরা পড়বো একসাথে। 111-তে যেটা আছে যে যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে ঘটছে আর একটা, কিন্তু দেখতে হবে যে ওই যে ভিন্ন যে কাজটা ঘটছে এটা কি প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। প্ররোচনা দিছিল একজনের ঘর পুড়িয়ে দেওয়ার জন্য, সে ঘর পোড়াতে গিয়ে চুরিও করছে, তাহলে চুরি কিন্তু প্ররোচনার সম্ভাব্য ফল না। সো এই ক্ষেত্রে তাকে কিন্তু সাজা দেওয়া, মানে ওই প্ররোচনাকারী শুধু ঘর পোড়ানোর প্ররোচনাকারী হিসেবে সাজা পাবে, চুরি প্ররোচনাকারী হিসেবে পাবে না। এছাড়া 113-তে পড়ছিলাম যে যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে ভিন্ন আর একটা ঘটছে, দেখতে হবে ভিন্নটা কি প্ররোচনার সম্ভাব্য ফল কিনা এবং ফল সম্পর্কে সে অবগত ছিল কিনা। অর্থাৎ যখন তিনি প্ররোচনা দিলেন তখনই তিনি ওই প্ররোচনার সম্ভাব্য ফল সম্পর্কে অবগত ছিলেন। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ব্যক্তি যখন একজনকে বলতেছে যা ওকে ছুরি দিয়ে কোপায় আয়, তো ছুরি দিয়ে যখন কাউকে ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকাইয়া কোপায় যায়, সে মারা যেন না যায়। তো এখন যখন কাউকে গুরুতর জখমের নির্দেশ দেওয়া হবে, প্ররোচনা দেওয়া হবে, যাকে গুরুতর জখমটা করা হবে সে তো মারাও যেতে পারে, সম্ভাব্য ফলাফল সম্পর্কে ওই সময় অবগত থাকে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সে খুনের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবে। এই ছিল গত দিনের 113, 14 তো প্রথমেই পড়লাম। এখন আজকে আমরা যেখান থেকে শুরু করব, যে 115 থেকে 115-এর যে অংশটুকু সেটা হলো যে প্ররোচনা দেওয়া হয়েছে কিন্তু অপরাধ সংঘটিত হয়নি, নাকি? দীপিকা বলেন তো, প্ররোচনা দেওয়া হয়েছে কিন্তু কি অপরাধ সংঘটিত হয়নি। তো প্রথমে আমরা চলে এসে 115। ধারা 115, মৃত্যুদণ্ড গোল দিয়েন বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে সহায়তা করানো, এবং আন্ডারলাইন করবেন অপরাধ অনুষ্ঠিত না হওয়া। আম, একজন ব্যক্তি এমন একটা অপরাধে প্ররোচনা দিছে যেটা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, এবং যারে প্ররোচনা দিছে ওই অপরাধটা সে হয় করতে ব্যর্থ হয়েছে, না হলে বলছে আমি করতে পারবো না। ধরেন একজনকে আপনি বলছেন যে যাও তুমি অমুকরে খুন করো, সে যদি অমুকরে খুন করে তাহলে তো 109 অথবা 114, নাকি? ঘটনাস্থলে প্ররোচনাকারী উপস্থিত থাকলে 114, আর উপস্থিত না থাকলে 109, নাকি? আর তারে খুন করতে বলছে কিন্তু সে বললো যে না আমি খুন করব না, বা খুন করতে গেছিল ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে শাস্তি পাবে 115-তে। যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠনের প্ররোচনা করে কিন্তু উক্ত প্ররোচনার ফলাফল হিসেবে অপরাধ সংগঠিত না হলে, আন্ডারলাইন করেন অপরাধ সংগঠিত না হলে, উক্ত ব্যক্তি অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ আপনি একজনকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিচ্ছেন কিন্তু অপরাধটা পরবর্তীতে সংঘটিত হয়নি, তাহলে সাজা হবে কত? 7 বছর। যদি যদি উক্ত অপসহায়তার ফলে কোনো ব্যক্তিকে গোল দেবেন আঘাত করা হয়, অপসহায়তার ফলে কাউকে কি করা হয়েছে? আঘাত করা হয়, তাহলে উক্ত প্ররোচনাকারী অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার 14 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবে। যারে আপনি হত্যা করতে বলছেন, হত্যা সে করতে পারে নাই কিন্তু কি করছিল? আঘাত করছে। সো আঘাত করলে সাজা কতদিন পর্যন্ত হতে পারে? 14 বছর পর্যন্ত হতে পারে। বলছিল তুমি ওরে হত্যা করো, তো হত্যা করতে গিয়ে গুলি করছে, গুলি পায়ে রাখছে, মারা যায় নাই, আঘাত পাইছে, তাহলে প্ররোচনাকারী কিসের খুনের প্ররোচনারই সাজা পাবে, বাট এই ক্ষেত্রে ওনার সাজা হবে কত? 14 বছর। 115 বুঝছেন? 16-তে আসি। ধারা 116, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করত। কারাদণ্ড শব্দটা বললেন, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করুন এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে শাস্তি। আগেরটায় যে অপরাধে সহায়তা করছে সেটা শাস্তি কি? মৃত্যুদণ্ড না। যে অপরাধে সহায়তা করছিলাম মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, শাস্তি হয়েছে 7 বছর বা 14 বছর। এখন যেটায় সহায়তা করতেছেন এটার শাস্তি মানে কিসের কিসের কোনটায় সহায়তা করছেন? কারাদণ্ডযোগ্য অপরাধে। কোনটায় বলে? কারাদণ্ড তো ওই যে কারাদণ্ডযোগ্য মানে হলো মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া যা আছে সব কারাদণ্ড। হুম।
ওই যে করে এতক্ষণ ভাবা লাগবে কেন? কারাদণ্ড মানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া যা আছে বাকি সবগুলো কারাদণ্ড। আচ্ছা, একজনের চুরি করতে বলছে, চুরি করে নাই, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করা হলে এবং উক্ত অপরাধ যদি আন্ডারলাইন করবেন সংগঠিত না হয়, এমন প্ররোচনার জন্য কোনো শাস্তির বিধান, আন্ডারলাইন করবেন দণ্ডবিধিতে না থাকলে, সংগঠিত তো হয়ই নাই, আর এমন প্ররোচনার জন্য দণ্ডবিধিতে কোনো শাস্তির বিধান কি না থাকলে, তাহলে উক্ত অপরাধের প্ররোচনাকারী যদি কোনো সাধারণ ব্যক্তি হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য, সাধারণ ব্যক্তি বলতেন মানে যে প্ররোচনা দিছে সে যদি সরকারি কর্মকর্তা না হয়, আমার আপনার মতো সাধারণ ব্যক্তি হয়, উক্ত ব্যক্তির অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের, এটা বললেন সর্বোচ্চ কারাবাসের 1/4 পর্যন্ত শাস্তি হতে পারে। এই কথাটার অর্থ কি আমি ব্যাখ্যা দিই, শুনেন। আমি বিথিকারে বললাম যে বিথিকা, আপনি আপনার পাশের বাড়ি থেকে একটা জিনিস চুরি করে নিয়ে আসবেন, ঘরের মধ্যে থেকে বেড়াইতে যাবেন, তারপর ওই জায়গায় একটা সোনার হার আছে, হারটা চুরি করে নিয়ে আসবেন। এখন বিথিকা যদি আমার কথা মতো চুরিটা করে, তাহলে আমি প্ররোচনাকারী হিসেবে সাজা পাবো 109, বুঝছেন? আর স্বয়ং আমি উপস্থিত থাইকে চুরি করছিল বিথিকা, তাইলে আমি সাজা পাবো কত? 114। এখন আমি বিথিকারে চুরি করতে বলছি, বিথিকা বলল যে না স্যার, আমি এই যে মা কালীর ভক্ত, আমি এই চুরি চুট্টামি করতে পারবো না। তো তাহলে আমি একজন সাধারণ ব্যক্তি, বিথিকা তো ওই জায়গায় অপরাধী না, কিন্তু বিথিকারে আমি যে অপরাধের প্ররোচনা দিয়েছিলাম চুরি, চুরির সর্বোচ্চ শাস্তি 3 বছর, বা ঘরে চুরি করলে 7 বছর, তাহলে এই জায়গায় আমি সাজা পাবো ওই 3 বছরের 4/1 বা 7 বছরের 4/1, যদি বিথিকা চুরি না করে, বুঝছেন? এবং অপরাধের প্ররোচনাকারী যদি গোল দেবেন সরকারি কর্মকর্তা হন, যিনি অপরাধের প্ররোচনাকারী তিনি যদি কি হন? সরকারি কর্মকর্তা হন, তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের অর্ধাংশ, গোল দেবেন 2/1, অর্ধাংশ শাস্তি পেতে পারে। এটার অর্থ কি? বেসরকারি ব্যক্তি প্ররোচনা দিলে সাজা হচ্ছে 4/1, আর সরকারি ব্যক্তি যদি দেয় তাহলে অর্ধেক। পুলিশ বলল বিথিকারে, পুলিশ একজন ছিনতাইকারী বলছে যে আমি ওই সময় থাকবো না নে, বাসায় যাবো লাঞ্চ করতে, তুই যদি ছিনতাই করতে চাস ওই সময় যা করিস করিস। পুলিশের জায়গায় তারা কি দিচ্ছে? প্ররোচনা দিচ্ছে। এখন ছিনতাইয়ের দস্যুতা এক, ছিনতাইয়ের শাস্তি দেন 10 বছর, তাহলে পুলিশের শাস্তি হবে এক্ষেত্রে কতদিন বলেন? 10 বছরের অর্ধেক, 10 বছরের অর্ধেক কত? 5 বছর, বুঝছেন? আচ্ছা, এখানে আমরা উদাহরণ পড়ি, তাহলে সরকারি কর্মকর্তা হলে 2/1, আর সাধারণ ব্যক্তি হলে 4/1। এখানে একটা উদাহরণ আছে দেখেন, কয়েকজন পুলিশ কর্মকর্তা যার দায়িত্ব ছিল, আন্ডারলাইন করবেন, দস্যুতা প্রতিরোধ করা, কিন্তু সে দস্যুতা সংগঠনের প্ররোচনা করেছেন, তার দায়িত্ব ছিল দস্যুতা প্রতিরোধ করা, কিন্তু সে দস্যুতা করার জন্য প্ররোচনা দিছে, তবে দস্যুতা সংগঠিত হয়নি, জায়গা ট হবে, সংগঠিত হয়নি, এক্ষেত্রে ক দণ্ডিত হতে পারে দস্যুতার জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির অর্ধাংশ, যেহেতু সে একজন সরকারি কর্মকর্তা। বুঝছেন? এই যে রতিন সাহেব, হ্যাঁ, এই জায়গা যদি পুলিশ না হয়ে যদি একজন সাধারণ ব্যক্তি হতো, তাহলে সাদা কত হতো? 4/1। আমরা ধারা 117-তে চলে আসি। তাহলে আমি যদি রতিন সাহেবের কাছে জিজ্ঞাসা করি যে 115 আর 116 ধারার মধ্যে পার্থক্য কি বলেন? 115 হচ্ছে অপরাধ সংগঠিত হতে, না 115 তো হলো মৃত্যুদণ্ড যাবজ্জীবন। ও সরি, আর মৃত্যুদণ্ড ঘোষণা দিলে পরে দেখছেন, যারে জিজ্ঞেস করি তারে জিজ্ঞেস করলে গোলাই যায়, আর একজন পারে। বিথিকারে জিজ্ঞেস করলাম আপনি বলে দেন, আপনারে জিজ্ঞেস করছি বিথিকা বলে দেয়। আসলে তো হচ্ছে কারাদণ্ড দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে 115-তে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিয়েছিল এবং সেটা হয় নাই, শেষ। আর 116-তে
প্ররোচনা দিছিল কারাদণ্ডযোগ্য অপরাধের এবং সেটা হয় নাই। এটা হলো কত? 116। বুঝতে পেরেছেন? আমরা 117-তে চলে আসি। ধারা 117। দেখেন, জনসাধারণ বা 10-এর অধিক, এটা বলতেন, জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করুন। আপনি একটা অপরাধ করার জন্য জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিরে প্ররোচনা দিচ্ছেন। প্ররোচনা দিচ্ছেন একদল লোকরে যে গোলাপ ফুল মার্কা মিছিল যদি বের হয়, আনারস মার্কারে প্ররোচনা দিচ্ছেন যে তোমরা যাই গোলাপ ফুল মার্কার উপর হামলা করবা। এই যে যে আপনি একদল লোকরে আর একদল লোকের উপর হামলা করার জন্য যে প্ররোচনা দিলেন, আপনি শাস্তি পাবেন 117 ধারায়। দেখেন, যে ব্যক্তি জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ বল দিবেন 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো তাহলে আমরা জেনে গেলাম যে জনসাধারণের বা 10-এর অধিক ব্যক্তিরে যদি আপনি অপরাধ অনুষ্ঠানের জন্য সহায়তা করেন, আপনার সাজা হতে পারে কতদিন? 3 বছর। এখানে একটা উদাহরণ দেখেন। একটি সম্প্রদায়ের শোভাযাত্রা যাওয়ার সময় উহার ব্যক্তিদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে 10 জনের অধিক সদস্য বিশিষ্ট অন্য একটি বিরোধী সম্প্রদায়ের ব্যক্তিদের একটি বিশেষ সময় ও স্থানে মিলিত হওয়ার প্ররোচনা দিয়ে একটি বিজ্ঞপ্তি লটকিয়ে দেয়। একটা বিজ্ঞপ্তি লটকায় দিছে যে অমুক জায়গায় দিয়ে এই শোভাযাত্রা যাবে, তোমরা তাদের উপর হামলা করো। এই ধারায় বর্ণিত অপরাধ সংগঠন করেছেন। তো যদি আপনাদের পরীক্ষায় এই ধরনের আসে যে অপরাধের প্ররোচনা কি, প্ররোচনা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন, তাহলে আপনি আলোচনা করবেন 117 পর্যন্ত। বুঝছেন? আমরা 120 পর্যন্তই জানবো, বাট লিখিত তো যদি সুনির্দিষ্টভাবে আসে যে প্ররোচনা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন, তাহলে কত ধারা পর্যন্ত লিখবো? 117। জি। আর 118, 19, 20 আমরা জেনে রাখবো। যদি আলাদা প্রবলেমেটিক প্রশ্ন আসে, এখান থেকে আলাদা প্রবলেমেটিক সমস্যামূলক প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে আমরা 118, 19, 20 কাজে লাগাবো। তো প্রথমে আমরা চলে আসি 118 ধারা। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের গোল দিবেন ষড়যন্ত্রে গোপন করা। দেখেন, যদিও প্ররোচনার যে অধ্যায়টা এটা 107 থেকে 120 ধারা পর্যন্ত, বাট অ্যাকচুয়ালি প্ররোচনার যে বিধান এটা আলোচনা করছে 107 থেকে 117। আর বাকি 3টা ধারা 18, 19, 20 প্ররোচনার অধ্যায়ের হলেও এই জায়গা আসলে প্ররোচনার কথা বলে না, এই জায়গা বলছে ষড়যন্ত্র গোপন করা। কিভাবে দেখেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা। বিথিকা বিশ্বাস জানে যে অমুক জায়গায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হতে পারে, খুন খারাপি ডাকাতি হতে পারে। জানার পরেও তিনি ম্যাজিস্ট্রেটের কাছে বা পুলিশের কাছে বলছে যে না, ওই জায়গা এরকম কিছু হবে না, বা কোটালি ভরা হবে না, টুঙ্গি ভরা হবে, কিন্তু অ্যাকচুয়ালি যে জায়গা হবে সেই জায়গার কথা বলে নাই। সেই ক্ষেত্রে শাস্তি পাবে 118-তে। দেখেন, যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোল দিবেন ইচ্ছাকৃতভাবে গোপন করে, সেই ব্যক্তি উক্ত অপরাধটি গোল দিবেন অনুষ্ঠিত হলে। যদি গোপন তো করছে যে আজকে ওই জায়গায় কিছু হবে না, বাট গোপন করার পর ওই জায়গায় অনুষ্ঠান অপরাধটা হইছে, তাহলে যে কোনো বর্ণনার তার সাজা হবে 7 বছর, 7 বছর কারাদণ্ডে। এবং উক্ত অপরাধ গোল দিবেন অনুষ্ঠিত না হলে। অপরাধটা যদি কি সে গোপন করছে বাট অনুষ্ঠিত হয় নাই, তাহলে যে কোনো বর্ণনার 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। আপনি এইভাবে চিন্তা করেন, আপনারে আমি এমনি অন্য অন্য সাইড দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই। আপনার একজন জিজ্ঞাসা করছে যে আজকে কি ক্লাস হবে নাকি, আপনি বললেন যে না রে আজকে ক্লাস নাই, কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস আছে এবং ওই দিন ঠিকই ক্লাস হয়েছে, তাহলে 7 বছর। আর ক্লাস ছিল কিন্তু যে কোনো কারণে হোক ওই দিনে ক্লাস হয় নাই, তাহলে কত? 3 বছর। বুঝছেন? তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় কোন অপরাধের ষড়যন্ত্র যদি গোপন করেন, তাহলে শাস্তি হবে কত ধারায়? 118 ধারায়। দেখেন, আমরা এখানের উদাহরণটা পড়ি। দিলীপ কোটালীপাড়ায় ডাকাতি অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে জেনে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে মিথ্যা সংবাদ দেন যে
টুঙ্গিপাড়ায় ডাকাতি অনুষ্ঠিত হতে পারে। ডাকাতি, আমি বলে রাখি, ডাকাতি শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে দিলীপ জানে ডাকাতি হতে পারে কোথায়? কোটালীপাড়ায়। কিন্তু সে ম্যাজিস্ট্রেটের তথ্য দিছে কোথায়? টুঙ্গিপাড়া। কিন্তু কোটালীপাড়ায় ডাকাতি অনুষ্ঠিত হয়। তাহলে দিলীপ এই ধারার অধীনে কত বছর সাজা পাবে বলেন? দিলীপ এই ধারার অধীনে সাজা পাবে 7 বছর। আর ডাকাতিটা যদি অনুষ্ঠিত না হতো, বাট অ্যাকচুয়ালি ডাকাতি হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে দিলীপের শাস্তি হতো কত? 3 বছর। বুঝছেন 118? তাহলে 118তে যে ষড়যন্ত্র গোপন করতেছে, কোন ধরনের অপরাধের ষড়যন্ত্র? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র গোপন করতেছে। আমরা 118 পরে পড়বো 120, 119 পরে পড়বো, 120-এ আসি। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের এই গোপন করছি। এখন যেটা গোপন করব সেটা হলো কারাদণ্ডযোগ্য। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপনকরণ। যে ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের সম্ভাবনা আছে জেনেও উক্ত অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করে, সে জানে যে এই জায়গায় চুরি হতে পারে, বা এই জায়গায় মারামারি হতে পারে, এই জায়গায় বেআইনি সমাবেশ হতে পারে, এটা যদি সে গোপন করে, তাহলে এখানে দেখেন অপরাধ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে গোল দিবেন। অপরাধ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা উক্ত ধারায় বর্ণিত সর্বোচ্চ কারাবাসের 1/4 কারাদণ্ডে দণ্ডিত হবে। মানে আপনি কারাদণ্ডযোগ্য অপরাধের একটা তথ্য গোপন করছেন এবং অপরাধটা অনুষ্ঠিত যদি হয়, তাহলে সাজা পাবে কত? 1/4। মানে ওই ধারার সর্বোচ্চ শাস্তির 4/1 আমি জানি যে আজকে ওই জায়গায় বেআইনি সমাবেশ হতে পারে, আমি গোপন করছি এবং ঠিকই বেআইনি সমাবেশ হয়েছে, তাহলে বেআইনি সমাবেশের শাস্তি যদি 6 মাস হয়, তাহলে আমি শাস্তি পাবো 6 মাসের 4/1। আর গোল দিবেন অপরাধ অনুষ্ঠিত না হলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ শাস্তির 1/8 বা 8/1 পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। তাহলে আপনি যদি 118তে আমরা কি পড়লাম? মৃত্যুদণ্ড বা কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করলে ওটা যদি অনুষ্ঠিত হয় 7 বছর, অনুষ্ঠিত না হলে 3 বছর, 118। আর 120-এ হলো কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র গোপন করছে, অনুষ্ঠিত হইলে 4/1, অনুষ্ঠিত না হইলে 8/1। বুঝা গেল? 18 আর 20 18 হচ্ছে হলো মৃত্যুদণ্ড যাবজ্জীবন, আর 20 হলো কারাদণ্ড শুধু। ওইটা হচ্ছে হলো 7 বছর আর 3 বছর, আর এটা হলো 4/1 আর 8/1। এখন আমাদের একটা ধারা বাকি আছে প্ররোচনার অধ্যায়, সেটা হলো 119 ধারা। এতক্ষণ আমরা সরকারি কর্মচারী রিলেটেড কিছু কিন্তু পড়ি নাই, বুঝছেন? এখন আমরা যেটা দেখব যে সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করা বা যা নিবারণ করা তার কর্তব্য। এই যে কোন সরকারি কর্মকর্তা, পুলিশ যদি গোপন করে, পুলিশ মৃত্যুদণ্ডটা গোপন করলে কি হবে? যাবজ্জীবন কারাদণ্ডটা গোপন করলে কি হবে? কারাদণ্ডযোগ্য অপরাধেরটা গোপন করলে কি হবে? একটু দেখি, এটা বলছে 119-এ। কি মনে পড়ছে বলেন, বলেন, আমাদেরও আসার সুযোগ দেন। আচ্ছা দেখেন, যদি কোনো সরকারি কর্মচারী এমন কোনো অপরাধ অনুষ্ঠানের সংবাদ গোপন করে যা নিবারণ করা তার দায়িত্ব ছিল। এখন যে কোনো সরকারি কর্মকর্তা হইলেই হবে না, এই জায়গায় বুঝতে হবে এমন সরকারি কর্মকর্তা গোপন করছে যার নিবারণ করা তার কি ছিল? দায়িত্ব ছিল। তাহলে নিবারণ করার দায়িত্ব একজন শিক্ষকের, কিন্তু অপরাধ নিবারণ করার দায়িত্ব না। কিন্তু একজন আর্মি, নেভি, এয়ারফোর্স নিবারণ করা তাদের দায়িত্ব। তবে উক্ত সরকারি কর্মচারী অপরাধ অনুষ্ঠিত হলে, আন্ডারলাইন করবেন, অপরাধ অনুষ্ঠিত হলে যে কোনো বর্ণনা কারাদণ্ড যা উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ মেয়াদের অর্ধেক পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। মানে তিনি যেটা গোপন করছেন সেই অপরাধটা যদি কি হয়? অনুষ্ঠিত হয়, তাহলে সাজা হবে ওই ধারায় যে সর্বোচ্চ শাস্তি আছে তার অর্ধেক। ঠিক আছে? ধরেন দস্যুতা গোপন করছে এবং দস্যুতা হইছে, পুলিশ জানতো যে অমুক জায়গায় আজকে দস্যুতা হতে পারে এবং দস্যুতা হইছে, তাহলে সাজা পাবে কত? 10 বছরের অর্ধেক, 5 বছর। এখন দেখেন অপরাধটি এই যে যদি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় হয়, অপরাধটা যদি
উনি যে অপরাধের তথ্য গোপন করছে সেটার শাস্তি কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হয়। তাহলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে। ব্র্যাকেটে একটু লেখেন, সংগঠিত হোক বা না হোক, সংগঠিত হোক বা না হোক। পরবর্তীতে হলো কারাদণ্ড আর মাঝখানেরটা হলো মৃত্যুদণ্ড। হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখেন, এই জায়গায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের কোনো তথ্য যদি গোপন করে, সেটা অনুষ্ঠিত হোক বা না হোক, সাজা কত? 10 বছর। আর কারাদণ্ডযোগ্যটা যদি গোপন করে তাহলে অর্ধেক। হ্যাঁ, যদি অনুষ্ঠিত হয়। আর অপরাধটি যদি অনুষ্ঠিত না হয় তাহলে উক্ত ধারায় নির্ধারিত সর্বোচ্চ মেয়াদে 1/4 পর্যন্ত কারাদণ্ড উভয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। সরকারি কর্মকর্তা এমন একটা অপরাধের তথ্য গোপন করছে যেটা যেটা অনুষ্ঠিত হয় নাই, তাহলে সরকারি কর্মকর্তার সাজা হবে কত? 4/1 মানে আপনি যারা সরকারি কর্মকর্তা 119 শুধু সরকারি কর্মকর্তার জন্যই প্রযোজ্য। উদাহরণ দেখেন, পুলিশ কর্মকর্তা ক দস্যুতা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ পাই, দস্যুতা শাস্তি দেন 10 বছর, সে দস্যুতা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ পাই। খ দস্যুতা অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করেছে জেনেও উক্ত অপরাধ অনুষ্ঠানের পথ সুগম করার উদ্দেশ্যে অনুরূপ তথ্য সরবরাহ করা থেকে বিরত থাকে। এই ক্ষেত্রে ক অবৈধভাবে ক্ষয়ের ষড়যন্ত্রের অস্তিত্ব গোপন করেছে, তিনি এই ধারায় দণ্ডিত হবেন। বলেন তো এই ক্ষেত্রে পুলিশের সাজা কত হবে? দস্যুতার সাজা 10 বছর। এখন পুলিশ কর্মকর্তা এই যে গোপন করলো দস্যুতার খবর, তার সাজা কতদিন হবে বলেন? কারাদণ্ড। আচ্ছা, যদি অনুষ্ঠিত হয় তাহলে 10 বছরের অর্ধেক। আর যদি অনুষ্ঠিত না হয় তাহলে 10 বছরের 4/1 বুঝছেন? বলেন। হ্যাঁ, এই অনলাইনে আপনারা বুঝছেন কিনা, না বুঝলে প্রশ্ন করেন অনলাইনের ভাই বোনেরা। তো তাহলে প্ররোচনার কিন্তু কোনো ধারা আমরা বাদ দেই নাই। 107 থেকে শুরু করে 120 প্রতিটা ধারা পড়েছি, এবং এখান থেকে গত এই যে পরীক্ষা হলো, এবারও লাস্ট পরীক্ষায় প্রশ্ন আসছে। তো আপনি যদি সবগুলা ভালোভাবে বুঝে থাকেন তাহলে উত্তর করা কোনো ব্যাপার না। দেখেন, আমরা এখানে সমস্যামূলক প্রশ্নে চলে আসি। সমস্যামূলক প্রশ্ন, এ বি কে সি এর ঘর পুড়িয়ে দেওয়ার জন্য প্ররোচনা দেয়। বাড়ি পুড়িয়ে প্ররোচনা দিছে, বাড়ি। বি সি এর বাড়ি পুড়িয়ে দেয় এবং সি এর মালামাল চুরি করে। এক্ষেত্রে বি কর্তৃক সি এর বাড়ির মালামাল চুরির জন্য এ কি অ্যাবেটর হিসেবে দায়ী হবে কিনা? চুরির দায়ে সে কি প্ররোচনাকারী হিসেবে দায়ী হবে কিনা? কত ধারায় পড়ে বলেন তো? 111। ওই যে করতে বলছিল একটা, করছে আর একটা, দেখতে হবে আর একটা যেটা করছে এটা কি তার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। সো ঘর পোড়ানোর সম্ভাব্য ফল কিন্তু চুরি না। সো আমরা জানি যে সমস্যামূলক প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হবে হলো ঘটনার বর্ণনা। তাহলে এই যে মালামাল চুরি করে এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে বি কর্তৃক সি এর বাড়ি মালামাল চুরির জন্য একে দায়ী করা যায় কিনা তা আলোচনা করতে হবে। আইনগত পর্যালোচনা, সময় থাকলে শুধু 111 দিবেন, আর যদি সময় একটু বেশি থাকে তাহলে আগে একটু প্ররোচনার সংজ্ঞা দিয়ে তারপরে 111-তে চলে যাবেন। সিদ্ধান্ত এক কথায়, বি কর্তৃক সি এর বাড়ির মালামাল চুরি একে অ্যাবেটর হিসেবে দায়ী করা যাবে। কেন দায়ী করা যাবে না? কেন যাবে না? কারণ ঘর পোড়ানোর সম্ভাব্য ফলাফল চুরি না। তারপরটা দেখেন, ক গকে হত্যা করতে খকে প্ররোচিত করে। ক বলছে ঘরে গণেশকে যে তুমি খবির রে হত্যা করো, কিন্তু সরি
গ কে হত্যা করতে খ কে প্ররোচিত করে, মানে তুমি গণেশকে হত্যা করো, কবির রে বলছে যে তুমি গণেশ রে হত্যা করো, কিন্তু কবির তা করতে রাজি হয় না, সে বললো যে না আমি হত্যা করতে পারবো না। ক কোনো অপরাধ করেছি কি? সে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিছে এবং সেটা সংগঠিত হয় নাই, তাহলে কততে? 115। 115 সাজা পাবে 7 বছর। আর কবির যায় যদি গণেশকে আঘাত করতো তাহলে সাজা হতো কত? 14 বছর। ওই যে 7 বছর আর আঘাত করলে 14 বছর, এটা 115তে হবে। বুঝছেন? তারপরেরটা চলে এসে আমরা দেখেন এ, বি এবং সি তিনজন একত্রে জেড কে বিষ প্রয়োগে হত্যার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। তিনজনে লিপ্ত হইছে, তারা হত্যা করবে কারে? জেড রে। এ বিষ সংগ্রহের জন্য বি কে প্রয়োজনীয় অর্থ দেয়, বি বিষ সংগ্রহ করে সি কে দেয়, এ এবং বি এর অনুপস্থিতিতে সি জেড কে বিষ খাইয়ে মৃত্যু ঘটায়। ঘটনার পরিপ্রেক্ষিতে জেড এর মৃত্যুর জন্য উক্ত তিনজন আসামির দায় দায়িত্ব আলোচনা করুন। মানে এই তিনজনের দায় দায়িত্ব কি এই জায়গা? 37 দ্বারা। হুম, হ্যাঁ 37 আপনি আলোচনা করলে ভুল হবে না, দিতে পারেন, সমস্যা নাই। এই যে কতিপয় কার্যের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন, 37 আলোচনা করতেন, 37 ছাড়া আলোচনা করতে পারেন, মন যা চাই তাই দিবেন, বাট অ্যাকচুয়ালি এই জায়গায় অপরাধী হচ্ছে সি, আর বাকি দুইজন হচ্ছে কি? প্ররোচনাকারী। আর যদি সবাইরে একসাথে দিতে চান তাহলে দিতে হবে 37। 37, বুঝছেন? তাহলে এত আর এই অধ্যায় পড়তেছে না, 37 তো কি এই অধ্যায়ের? না, না, এই অধ্যায় না। 109 সেই জায়গায় আপনি 37ও দিতে পারেন, আবার 109 এর এটাও কি দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন, উভয়ই সঠিক, কোনোটাই ভুল না। যে যেভাবে আলোচনা করবেন বুঝাই দিবেন, এটা আপনার দায়িত্ব। তারপরে আমরা পরের প্রশ্নটা আসি, এগুলো পড়লাম না, আমরা আশা করি আপনারা পারবেন। যদি কোনোটা না বুঝেন অবশ্যই আমরা জানাবেন। আচ্ছা তারপরে একটু পড়ি, দেখেন আইনগত পর্যালোচনায় যাই। আলোচ্য ঘটনার প্রেক্ষিতে, এই যে দেখেন, আলোচ্য ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে এ ও বি মৃত্যু ঘটাতে সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু সি সরাসরি অংশগ্রহণ করেছে, তাই সি খুনের জন্য দায়ী হবে। এ ও বি একই সাথে ষড়যন্ত্রের মাধ্যমে উক্ত অপরাধ করতে সহযোগিতার জন্য খুনের দায়ে দায়ী হবেন, অর্থাৎ এ বি সি তারা সবাই খুনের দায়ে দোষী সাব্যস্ত হবেন। সুতরাং এ বি এর বিরুদ্ধে চার্জ গঠন হবে, তারা যেহেতু সহায়তা করছে 109 এর সাথে, মানে 109 আর 302, বুঝছেন? আর সি এর বিরুদ্ধে চার্জ গঠিত হবে শুধু কত ধারায়? 302। 302। আর এই 109 না সবাই যদি সমানভাবে দায়ী করতে চাইতেন 37 302 এর সাথে কত? 37। তবে সেটা আপনার ব্যাখ্যায় বুঝাই দিতে হবে যে 37 কেন হলো বা 109 কেন হলো, এটা অবশ্যই আপনাকে ব্যাখ্যায় বুঝাই দিতে হবে। আচ্ছা তারপরে দেখেন, গয়ের বাড়িতে আগুন লাগানোর জন্য খ পাগল প্রকৃতির ব্যক্তি ক কে বলে এবং সে মোতাবেক ক বাড়িটিকে আগুন লাগায়। গয়ের বাড়িতে আগুনের জন্য খ বলছে কারে? করে, এবং ক বাড়িটিতে কি লাগাইছে? আগুন লাগায়। এক্ষেত্রে ক ও খ এর শাস্তি কি হতে পারে সেটা বলছে, শাস্তি। এই জায়গায় শান্তি হবে না, শাস্তি হবে, শাস্তি। কত বলেন তো? কি হবে না? হলো পাগল। এইগুলা এইগুলা আপনি আপনার মতো যুক্তি দিয়ে লিখবেন। আমি বললাম, এই জায়গা বলবেন যে যেহেতু সে অমুক রে প্ররোচনা দিছে, পাগল হোক ছাগল হোক সেটা পরের ব্যাপার, সে প্ররোচনাকারী হিসেবে কি পাবে? শাস্তি পাবে। কারণ 108 বলছে যে প্ররোচনার ফলে অপরাধটা সংঘটিত হোক বা না হোক, বা তার অপরাধ করার যোগ্যতা থাক বা না থাক, প্ররোচনাকারী কি হবে? শাস্তি পাবে। শাস্তি 108 পায় না, মানে উপাদান, যে এটা প্ররোচনা হইছে, এটা প্ররোচনা হইছে। আর এই যে যে সে পাগল প্রকৃতির ব্যক্তি রে বলছে এবং পাগল প্রকৃতির ব্যক্তি অমুক রে হত্যা করছে, তাহলে এটা তার প্ররোচনার সম্ভাব্য ফলাফল। এই যে 111, যে একজনকে হত্যা করতে বলছিলাম, করছে আর একজনকে, বা তার অপরাধ করার যোগ্যতা থাক বা না থাক। সো 111, 10, 12 আপনার মন যা চায় একটা কিছু দিয়েন, কিন্তু 109 দিলেও হয়, আপনি আপনার মতো করে আলোচনা করে দিবেন। মানে আপনি যে ব্যাখ্যাই দেন না কেন, এই জায়গায় আরো আলোচনা করে দিতে পারেন যে পাগল, এক্ষেত্রে পাগল অব্যাহতি ভাবে কত দাঁড়ায়? 84 দাঁড়ায়, কারণ পাগলের এই জায়গায় কোনো দায় নাই, কারণ সে তো ওই কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিল না। মানে যারা পাগল আছে এইগুলা কিন্তু মুখস্থ করতে যাবেন না, এগুলো বুঝে আপনার মতো যুক্তি দিবেন। দেখেন
পরেরটা দেখি। সহায়তাকারী action। এক্স ওয়াই কে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচিত করেন। কি দিতে বলছে? মিথ্যা সাক্ষ্য। উক্ত প্ররোচনার ফলে ওয়াই অপরাধটি সংগঠন করেন, মানে মিথ্যা সাক্ষ্য দিছে। এক্স কোন অপরাধের দায়ে দোষী হবেন? মিথ্যা সাক্ষ্য দিতে বলছে, দিছে। কত? 109 নাকি? আর যদি উপস্থিত থাকে তাইলে কত? 114। 114 আর মিথ্যা সাক্ষ্য আছে 193-তে। তাহলে তার বিরুদ্ধে চার্জ, যে প্ররোচনা দিছে তার বিরুদ্ধে চার্জ গঠিত হবে 193, 109। আর যে মিথ্যা সাক্ষ্য দিছে তার বিরুদ্ধে চার্জ গঠিত হবে 193। আমি আবারও বলি, আমি এগুলা লাইন বাই লাইন পড়লাম না। যদি আপনাদের কারো সমস্যা থাকে অবশ্যই আমারে জানাবেন যে স্যার এই জায়গা বুঝি নাই, অবশ্যই বুঝাই দেওয়া হবে। পরেরটা আসি, দেখেন। ক একজন পুলিশ অফিসার খ দস্যুতা সংগঠনের পরিকল্পনা করেছে জেনেও অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় ক এই তথ্য গোপন করে এবং প্রতিরোধ করে না। মানে এখানে ক কোন অপরাধ করছে? ওই যে পুলিশ কর্মকর্তা গোপন করছে। আর দস্যুতা যদি অনুষ্ঠিত হয় তাহলে সাজা কত? অর্ধেক। আর অনুষ্ঠিত যদি না হয় তাহলে 4-1। কারণ দস্যুতার শাস্তি যাবজ্জীবনও না, মৃত্যুদণ্ডও না। দস্যুতার শাস্তি হচ্ছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড। বুঝতে পারছেন? যদি কারো কোনো ধারা শনাক্ত করতে মনে না পড়ে হ্যাঁ, তাহলে যে কয়টা, যদি কোনো ধারা মনে না পড়ে তাহলে বললে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা অনুসারে। আর যদি আহ 2-3টা মনে থাকে তাহলে ওই জড়াই দিবেন যে এত এত ধারার বিধানাবলী আলোকে নিম্নের সমস্যাটি আলোচনা করা হলো, এইভাবে দিয়ে দেবেন। কিন্তু মানে সুনির্দিষ্টভাবে ভুল লেখার দরকার নাই। তো এই ছিল আমাদের প্ররোচনার অধ্যায়। প্ররোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়ছি, বিশেষ করে জেনারেল এক্সেপশন এবং প্ররোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 76 থেকে শুরু করে 120, এর মধ্যে আমরা জাস্ট 2টা ধারা পড়ি নাই। সেই 2টা ধারা হলো 101 আর 104। এই 2টা ধারা ছাড়া 76 থেকে 120 পর্যন্ত আমরা সব পড়ছি। রতিন সাহেব, 76 থেকে 120 পর্যন্ত বলতে পারবেন? মনের মধ্যে সাহস আছে? চেষ্টা করি স্যার।